সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলো প্রথম ধাপে 139 উপজেলার ভোট। চলছে গণনা। ভোট পড়েছে 30 থেকে 40%। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হয়নি 6 বছরেও। খালের মুখে স্লুইস গেট খুলে দিলে কমবে ভোগান্তি, আশ্বাস সিডিএর। এবার বিস্তারিত। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 139টি উপজেলায় সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে টানা বিকেল 4টা পর্যন্ত। এই ধাপে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান পদে 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 করে, অর্থাৎ মোট 28 জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সিইসি জানিয়েছেন 30 থেকে 40% ভোট পড়েছে। আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে, সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে। হতাহত হয়নি, আহত হয়েছে। হতের ঘটনা ঘটেনি। 25 জন আহত হয়েছেন, 25 জন আহত হয়েছেন। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। 139টি উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়, তবে ভোটার উপস্থিতি কম। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে অনেক এলাকায় বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চলছে ভোটের লড়াই। তবে প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। প্রথম ধাপে 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আসলাম, ভোট দিলাম, সুস্থভাবে ভোট পরিচালনা হচ্ছে, কারোর সাথে কোনো ঝামেলা হচ্ছে না। ভোট দিতে কোনো সমস্যা হয়নি, ভালোভাবেই ভোট দিলাম। সুস্থভাবে ভোট দিয়েছি ইনশাল্লাহ। পরিবেশ খুবই ভালো, খুবই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ভোট সুন্দরভাবেই এলো, কোনো সমস্যা নেই। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় আওয়ামী লীগের 6 জন এবং বিএনপির বহিষ্কৃত 1 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। মোটামুটি একটা উপস্থিতি আসছে, হয়তো বা সকাল যেহেতু বৃষ্টি হওয়ার কারণে একটু বিঘ্ন ঘটেছে। কয়েকটি এলাকায় সংঘর্ষও হয়েছে। নরসিংদী সদরের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল করা নিয়ে আনারস ও কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 40 মিনিট বন্ধ ছিল ভোট গ্রহণ। দুই পক্ষ গেটের কাছে এসে জড়ো হয় এবং তারা গণ্ডগোল করতে চেষ্টা করে, গণ্ডগোল করে আর কি। সেক্ষেত্রে নিরাপত্তা নিয়োজিত যারা আছে পুলিশ, ওনারা শক্ত হাতে গণ্ডগোল দমন করে। আমরা একটা অভিযোগ পেয়েছি যে দুই প্রার্থীর মধ্যে একটু উত্তেজনা বিরাজ করেছিল, ধাক্কাধাক্কির ঘটনা। আমরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া বগুড়ার গাবতলীতে সোনারায় স্কুল কেন্দ্রে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্যাবাড়ি পাড়া ও ফুত্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় কিছুক্ষণ দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য গত 21 মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে মামলাসহ অন্যান্য কারণে 8টি উপজেলার নির্বাচন স্থগিত হয়েছে। এছাড়া হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, পশুরাম ও শিবচর এই 5টির সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ভোট হচ্ছে না। ফলে 139টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্তত 64 জন নেতা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে নরসিংদী, যশোর, মাদারীপুর ও সাতক্ষীরা থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মীরা। সদরে দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু অন্যান্য সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে পলাশ উপজেলায় কিন্তু ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, যদিও সদর এলাকায়, বিশেষ করে সদর এলাকার মধ্যে যেই শহরাঞ্চল, সেখানে কিন্তু আমরা ভোটারদের উপস্থিতি একেবারেই কম দেখতে পেয়েছি। কিন্তু গ্রামাঞ্চলের মধ্যে কিন্তু ভোটারদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক ছিল। এমন পরিস্থিতিতে গণ্ডগোল বা অন্যান্য যে সহিংস ঘটনার খবর আমরা তেমনভাবে পাইনি। সার্বিকভাবে মোটামুটি বলা চলে যে শান্তিপূর্ণ পরিবেশেই এবারের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। এর পরবর্তীতে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য কিন্তু ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক পরিমাণ পুলিশ এবং নিরাপত্তা কাজে যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে নিয়োজিত রাখা হয়েছে। এখনো পর্যন্ত এই কেন্দ্রের ভোট গ্রহণ আসলে সম্পন্ন হয়নি। লাইনে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত 3 থেকে 400 ভোটার দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। এদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে 2123 ভোটারের মধ্যে এই কেন্দ্রে এখনো পর্যন্ত 700 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি ভোটার আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। এই কেন্দ্রের এখনো পর্যন্ত ভোট শেষ না হওয়ার কারণ হিসেবে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন আসলে ইভিএম মেশিনটি আসলে ঠিক মতো কাজ করেনি। আর যারা টেকনিশিয়ান হিসেবে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং ইভিএম মেশিনগুলো ঠিক করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ভোটারদের ভোট দিতে দেরি হওয়ার কারণ হচ্ছে যে মূলত ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই ভোট গ্রহণ করা হচ্ছে, যার কারণে দেরি হচ্ছে। তবে যদি ভোটার আইডি কার্ডের নাম্বার প্রয়োগ করে যদি ভোটটি দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে খুব সহজেই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন এবং দেরি হতো না। মাদারীপুর সদর এবং মাদারীপুর রাজুর উপজেলায় ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। মাদারীপুরের 117টি ভোট কেন্দ্র এবং রাজুর উপজেলায় 69টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কিন্তু মাদারীপুর সদরের একটি ভোট কেন্দ্রে বালিয়া, সেখানে মস্তাপুরের যে বালিয়া কেন্দ্রটি রয়েছে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় 10 জন আহত হয় এবং তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি ভোট কেন্দ্রগুলোতে কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 4টার পর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে দুই পক্ষের এজেন্টদের নিয়ে প্রেজেন্টিং অফিসার এখানে ভোট গণনায় অংশগ্রহণ করেছেন এবং এই ভোট গণনা এখানে বসে করবেন এবং এই ভোট গণনা এখানে বসে রেজাল্ট হওয়ার পর কিন্তু তারা আবার পরবর্তীতে নির্বাচন অফিসে পৌঁছে দিবেন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সাতক্ষীরার 7টি উপজেলার মধ্যে আজকে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কালীগঞ্জ এবং উপকূলবর্তী উপজেলা শ্যামনগর। আমরা এই 2টি উপজেলার অধিকাংশ কেন্দ্র যতগুলো আমাদের পক্ষে সম্ভব হয়েছে সারাদিন ঘুরেছি। সবগুলোই কেন্দ্রে ভোটারের উপস্থিতি আমরা অনেক কম দেখতে পেয়েছি। তবে কোনো ধরনের সহিংসতা, গোলযোগ বা কোনো ধরনের বিরোধপূর্ণ পরিবেশ আমরা কোথাও দেখতে পাইনি। নিজ উদ্যোগে গাইবান্ধায় ঘাগট নদীর উপর সাঁকো তৈরি করেছেন 5 গ্রামের মানুষ। এতে ঝুঁকি নিয়ে নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে কয়েক লাখ মানুষের। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন এই নদীর উপর দিয়ে যাতায়াত করেন গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের নারায়ণপুর, কিসামুদ বালুয়া ও চকমাম রোজপুর সহ 5 গ্রামের অন্তত 3 লাখ মানুষ। একসময় বন্যা কিংবা অতিবৃষ্টিতে ঝুঁকি নিয়ে নৌকা বা রশির আড় দিয়ে নদী পারাপার হতেন তারা। শিকার হতেন ছোট বড় দুর্ঘটনার। দুর্ভোগ লাঘবে নিজেদের অর্থে নদীর উপর দিয়ে 250 ফুট কাঠের ব্রিজ নির্মাণ করেছেন গ্রামবাসী। এখানে কোনো ব্রিজ ছিল না। আগে মনে করেন যে আপনার বাঁশ দিয়ে ওই ছিল কি তার, এই তারের উপরে অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করছি, সাইকেল ঘাড়ে ঘাড়ে নিয়ে যায়। নদী যখন ভরি যায় তখন আমরা হলো নদীটার উপরে দিয়ে একটা যানবাহন নাই, পার হতে পারি না। আগে নৌকে বা বিভিন্ন তারের বাঁশ দিয়ে আমরা পারাপার হই। এমন তো অবস্থায় রুগী বা স্কুল বা বিভিন্নখানে যাতায়াতের খুব সমস্যা হওয়ার কারণে আমরা গ্রামবাসী সবাই বসিয়া
একটা উদ্যোগ নেই। উদ্যোগটা নেওয়ার পরে আমরা যাই হোক সবাই সহযোগিতা করিয়া এখানে ব্রিজটা আমরা সবাই সম্পূর্ণ করি। যার গাছ নাই গাছের টাকা দেয়, যার ইয়াতে কেউ কিছু কিছু টাকাও দেয়, মানুষে দিয়ে দেয় ব্রিজটা করছে। তবে সম্প্রতি নির্মিত কাঠের ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ায় সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রতিনিধি হিসাবে আমি অনেক জায়গায় গিয়েছি এই ব্রিজটার জন্য, আমি এমপির কাছেও গিয়েছি যে ব্রিজটা না হলে আমরা গরিব লোক কারি হতে পারি না, বসবাস এমন একটা জায়গায় আমরা বসবাস করি, কেউ আমাদের ব্রিজ করে দেয় নাই। মেয়েদের বিয়ে শাদীর সমস্যা হয়ে যায়, লোকজন আসে না, পারাবারের সমস্যা, গাড়ি যায় না। সরকার যদি সাহায্য করে তাহলে পাকা ব্রিজ দেওয়াও সম্ভব। মানুষ যে দুর্যোগের বিরুদ্ধে যে তাদের নিজেদের অবস্থান তৈরি করে, এটার একটা দৃষ্টান্ত হচ্ছে ওই ব্রিজটা। তাদের প্রয়োজনে তারা এই ব্রিজটা তৈরি করেছে এবং এটা নিজেরাই সংগঠিত হয়ে তাদের এই চলাচল করার জন্য এই ব্রিজটি তৈরি করেছে। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ওই এলাকাবাসীকে, যে তারা ব্রিজটা নিজেরাই তৈরি করেছে। আর সরকারের যারা ঊর্ধ্বতন মহল আছে তাদের কাছে দাবি জানাই যে ভবিষ্যতে ওখানে যেন একটা স্থায়ী পাকা ব্রিজ তৈরি করা হয়। যে কোনো সমস্যার সমাধান বা এলাকার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি এমন সম্মিলিত উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। সাভারের আশুলিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আশরাফ উদ্দিন নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর 2 পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। টানা 2 দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে স্টাম্পের স্বাক্ষর নিয়ে তার সম্পত্তি লিখে নেবার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় সকালে উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী। মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালের সাংবাদিকদের তিনি জানান, 2 দিন আগে নিউ স্টার ট্রেডিং কর্পোরেশন নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে 6-7 জনের একদল দুর্বৃত্ত তাকে মারধর করে তুলে নিয়ে যায়। সেখানে টানা 2 দিন তাকে আটকে রেখে দফায় দফায় নির্যাতন চালানো হয়। তার কাছ থেকে বিভিন্ন স্টাম্পে সই নেওয়ার পর 2 পা ভেঙে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নড়াইল জেলার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ 2024 অভিযানের উদ্বোধন করা হয়েছে। বিকেলে খাদ্য বিভাগ সদর উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, খাদ্য বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে জেলার 3 উপজেলায় 4,965 টন ধান এবং 4,653 টন সিদ্ধ চাল এবং সদর উপজেলায় 306 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধান 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা এবং আতপ চাল 44 টাকা দরে সংগ্রহ করা হবে। আগামী 31শে আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। সাতক্ষীরা শহরের শহীদ রিমু স্মরণস্থ সরকারি কলেজ সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা হতে প্রায় বেলা 11টা পর্যন্ত এ আয়োজনে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ অর্থাভাবের কথা বলে সড়কটি পুনর্নির্মাণ কাজ বন্ধ রেখেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ শুরুর উদ্যোগ না নিলে আগামী 2রা জুন সড়কটিতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আগামী বাজেটে সাতক্ষীরার উন্নয়নের পর্যাপ্ত বরাদ্দ সহ নাগরিক কমিটির 21 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 6 বছরেও শেষ না হওয়ায় বরাবরের মতোই এবারও জলে ডুবতে পারে চট্টগ্রাম নগরী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, বর্ষার আগেই খুলে দেওয়া হবে খালের মুখে নির্মাণাধীন স্লুইস গেট। তাতে কিছুটা হলেও ভোগান্তি কমবে। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। গত বছর বর্ষায় অন্তত 13 বার ডুবেছিল চট্টগ্রাম শহর। বর্ষা আসতে ঢের বাকি, তার আগেই এই সপ্তাহে 2 দিন আগে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় শহরের প্রধান সড়ক সহ নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি দেখে আসন্ন বর্ষা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। তাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণেই শহরের এই অবস্থা। অল্প বৃষ্টিতেই পানি জমা হয়ে যায় এবং পানি নামতে না পারার কারণেই মূলত হচ্ছে এই সমস্যাটা আমরা ফেস করতে হয়। এখনো তো এরা তো কাজ কমপ্লিট করে দিতে পারতেছে না, এই জন্য পানি উঠতেছে। যেমন গত পরশু দিনে 1 ঘন্টার বৃষ্টিতে মুরাদপুর থেকে ফরেস্ট গেট থেকে শুরু করে বদ্দার পর্যন্ত এলা ডুবে গেছে। আগামী বর্ষার আগে যদি শেষ করতে পারে তাহলে তো ভালো হবে, হ্যাঁ, আমাদের জন্য। আর যদি কাজ থেকে যায় তাহলে তো আমরা আরও
প্রচুর কষ্ট পাবো। কষ্ট বাইরে বেশি আপনি শুনে বৃষ্টি দেখেন না, অবস্থা দেখেন, এখানে গাড়ি উঠতে হয় না, স্টুডেন্ট যাইতে পারে না, যে অবস্থা হয়ে যায় রাস্তাঘাট। 6 বছর ধরে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন, নালা ও স্লুইস গেট নির্মাণের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 63% কাজ শেষ হলেও এর 12টি স্লুইস গেটের কাজ শেষ হয়নি। তবে সংস্থাটি বলছে বর্ষার আগেই কাজ শেষ করে বেশিরভাগ স্লুইস গেট খুলে দেওয়া হবে। তাদের আশা এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে নগরবাসীর। ইতিমধ্যে আমাদের 12টা স্লুইস গেটের মধ্যে 10টা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই 10টা মানে মেন খালগুলোতে। সো আমাদের এই বর্ষায় কিন্তু আমরা একটা ট্রিমেন্ডাস অগ্রগতি পাবো। গত বর্ষার চেয়ে যদি আমি তুলনা করি, এই সামনে যে বর্ষা আসছে, আমরা কিন্তু এটা দেখাতে পারবো যে বিভিন্ন এলাকায় যে জলজটটা ছিল এবং অনেকক্ষণ ধরে পানি থাকতো, সেটা আর কিন্তু এই বর্ষায় দেখা যাবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএর 11,326 কোটি টাকার এই দুটি প্রকল্প ছাড়াও পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৃথকভাবে আরও দুটি ছোট প্রকল্পের কাজ করছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের রুমাই সোনালী ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের গ্রেফতার 2 সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক। আসামিরা হল বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ার বাসিন্দা এন্ডোসরেন্ট বম ও জিরসাংলিয়ান বম। গতকাল বিকেলে বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরুনিহাট ইউনিয়নের খয়খাটপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিওপির কাছে 446 নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। ভারতের 176 ফকিরপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে তারা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় 18 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান। বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, নিহত ইয়াসিন আলী তেঁতুলিয়া উপজেলার ব্রহ্মতল গ্রামের ও আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা। সকালে স্থানীয়রা সীমান্তে এই যুবকদের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয়। বিএসএফ তাদের মরদেহ ভারতে নিয়ে গিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে বগুড়া পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ধোপাকান্তি গ্রামের আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সিএনজি চালক আব্দুল গফুর। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সরবরাহ কমের অজুহাতে আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। গতকাল প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 55 টাকা বিক্রি হলেও তা আজ বেড়ে 65 টাকা হয়েছে। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা বলেন, 4 দিন হলো ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই খবরে মোকামে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমে গিয়েছিল, কিন্তু এখনও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়নি। ফলে মোকামে ব্যবসায়ীরা আবারও পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়িয়েছেন। এতে একদিনে মন প্রতি 400 থেকে 500 টাকা দাম বেড়েছে। বাঁচিয়ে রাখি মানবতা স্লোগানে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে সকাল 9টায় স্থানীয় রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের 168তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কেউ নিয়ে এসেছে ড্রোন, কারো প্রজেক্ট রাডার ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিক ধারণা কারো উপস্থাপনায়। নরসিংদীর বঙ্গবন্ধু পৌর পার্কে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার 50টি স্টলে প্রদর্শিত হয় এমন শতাধিক উদ্ভাবন। বিস্তারিত বজরুল আমিন চৌধুরীর রিপোর্টে।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত মাল্টিপারপাস ড্রোন, অত্যাধুনিক রাডার ব্যবস্থাপনা, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা দুর্ঘটনা প্রতিরোধক, নিরাপদ গ্রাম এমন সব উদ্ভাবন নজর কাড়ে সবার। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলায় এসব উপস্থাপন করে শিক্ষার্থীরা। আমাদের এই প্রজেক্টটি মেটাল জাতীয় বস্তু ছাড়াও যত বস্তু আছে এভরিথিং সে ডিটেক্ট করতে পারবে এবং কতটুকু দূরত্ব অবস্থান করছে সেটাকেও সে ডিটেক্ট করতে পারবে। কার্বন ডাইঅক্সাইড পরিবেশে নির্গত হওয়ার পরিবর্তে তাকে আমরা একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করি। তার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ড্রাই আইস অথবা সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। এই 3D প্রিন্টারের সাহায্যে আমাদের রোবোটিক্সের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস প্রয়োজন হয়, যেগুলো আমাদের চাহিদা অনুযায়ী সেগুলো হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। 2 দিনের মেলায় অর্ধশত স্টলে অংশ নেয় জেলার 6টি উপজেলার মোট 47টি শিক্ষা প্রতিষ্ঠান। এমন বর্ণিল আয়োজনে তাই উদ্ভাবকদের পাশাপাশি খুশি মেলায় আগতরাও। বিজ্ঞানের প্রতি যে আকর্ষণ বা আগ্রহ, তারপরে তাদের যে স্কিলগুলো, এই জিনিসগুলো আমরা আবার দেখতে পারবো। এই বিজ্ঞান মেলার আয়োজন যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে খুব ভালো লাগছে। বিজ্ঞান মেলা যদি প্রতি বছর হয় আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো। আমাদের প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে, কিছু দেখানোর মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে পারি যে আমরা কিছু পারি। আমাদের ছেলেমেয়েরাও কি এক একজন খুদে বিজ্ঞানী। বর্তমান প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এমন আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করছেন অতিথিরা। বিজ্ঞান ও প্রযুক্তি প্রসার এবং বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর, প্রযুক্তি উদ্ভাবন সহ সকল বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সারা দেশের বিজ্ঞানসেবীদের, বিজ্ঞান ক্লাব, বিজ্ঞানসেবী, বিজ্ঞান মনস্ক বিশেষ করে যারা রিসার্চার তাদেরকে আমরা বেশ কিছু অনুদান দিচ্ছি তাদের মৌলিক গবেষণার ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে। রোবট, টেলিস্কোপ, 4D মুভি এবং আমাদের ভ্রাম্যমাণ মিউজিয়াম সহ আমরা অনেক কিছু আমরা এখানে লোকজনের প্রদর্শনের ব্যবস্থা করেছি। এবং সন্ধ্যার পরে টেলিস্কোপের মাধ্যমে আমাদের মহাকাশের যে নক্ষত্ররাজি, আমাদের মহাকাশ সম্পর্কেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা যেন জানতে পারে সে আয়োজনটাও এখানে করেছে। ইতিপূর্বে আমরা যে আয়োজনগুলি ছিল সেগুলি ক্ষুদ্র পরিসরে করা হলেও এখন থেকে এটি বেশ বড় একটি বর্ণাঢ্য আয়োজন আপনারা হয়েছে দেখতে পেয়েছেন। 2 দিনের মেলা শেষ হয়েছে 7ই মে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিতে এমন আরও আয়োজনের পাশাপাশি পৃষ্ঠপোষকতার দাবি অংশ নেয়া সবার। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট। চলছে গণনা, ভোট পড়েছে 30 থেকে 40%। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হয়নি 6 বছরেও। খালের মুখে স্লুইস গেট খুলে দিলে কমবে ভোগান্তি, আশা সিডিএর। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায় দেখার আমন্ত্রণ রইল।